জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কি বলছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা। এদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দাবি আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আরও জানাবো যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 127 বেসামরিক নিহত। এদিকে গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর বৈঠক। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চীন কি আরব আমিরাতে সামরিক ঘাঁটি বানাচ্ছে, কি বলছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে চীনের সামরিক সদস্যরা ছিলেন, কারণ ওই ঘাঁটির একটি অংশে যুক্তরাষ্ট্রকে ঢুকতে দেওয়া হয়নি। দুজন সাবেক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে আবুধাবির জায়েদ মিলিটারি সিটিতে চীনের গণমুক্তি ফৌজের সদস্যদের ইউএই আতিথ্য দিচ্ছিল। ওই কর্মকর্তারা জানান 2020 সালের দিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন ধারণা করেছিলেন। ঘটনাটি সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা বলেন, মার্কিন কর্মকর্তারা যখন জায়েদ মিলিটারি সিটির একটি অংশের প্রবেশের অনুমতি চেয়েছিলেন তখন তা নাকচ করা হয়েছিল। এর পরপরই যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে। যুক্তরাষ্ট্র কিভাবে চীনা সামরিক সদস্যদের উপস্থিতির বিষয়টি জানতে পারল বা ওই ঘাঁটিতে তাদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে সাবেক এই দুই কর্মকর্তার কেউ কিছু জানাননি। দুই সাবেক মার্কিন কর্মকর্তাই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পিএলএ হয়তো জায়েদ মিলিটারি সিটি ব্যবহার করে আরব আমিরাতে থাকা মার্কিন বাহিনীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। আরব আমিরাতের আল দাফরা এয়ার বেজে যুক্তরাষ্ট্রের 380তম এয়ার এক্সপেডিশনারি ফোর্স মোতায়েন রয়েছে এবং এটি আবুধাবি থেকে মাত্র 20 মাইল দক্ষিণে অবস্থিত। মার্কিন এক কর্মকর্তা বলেছেন, আর্থিক সহায়তার বিনিময়ে পূর্ব এশীয় কিছু দেশ পিএলএফকে তাদের দেশে থাকার সুযোগ দিয়েছে বলে মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছিলেন। আরব আমিরাতের জায়েদ মিলিটারি সিটিতে পিএলএর উপস্থিতির সঙ্গে এর মিল খুঁজে পায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান আফগানিস্তান ফের যুদ্ধের শঙ্কা। আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলার পর এশিয়া মহাদেশের এই দুই প্রতিবেশী দেশের সীমান্তে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে। সোমবার মধ্যরাতে ওই হামলায় 9 শিশুসহ 10 আফগান নিহত হয়েছেন বলে জানিয়েছে কাবুল কর্তৃপক্ষ। এর জবাব দিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছে। বেশ কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে নাজুক যুদ্ধবিরতির টালমাটাল অবস্থায় টিকে আছে। এমন সময়ে এ হামলা নতুন করে উত্তেজনা উস্কে দিতে পারে। আর এরই মধ্যে আলোচনার অচল অবস্থার জন্য উভয় পক্ষই একে অন্যকে দোষারোপ করছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল জানান, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এই হামলাটি চালানো হয়। মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, পাকিস্তানি আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে অলিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে, যার ফলে 9 শিশু এবং এক নারী শহীদ হয়েছেন, তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। মুজাহিদ আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে, এতে অন্তত 4 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের পেশোয়ারে দেশটির আধা সামরিক ফেডারেল কনস্টাবুলারি বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলার একদিন পর আফগানিস্তানে এই হামলা চালালো ইসলামাবাদ। তেহরিকি তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের একটি গোষ্ঠী জামাতুল আহরান পেশোয়ারের ওই হামলার দায় স্বীকার করছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, এই হামলাকারীরা আফগান নাগরিক ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই হামলার জন্য বিদেশ সমর্থিত ফিতনা আল খাওয়ারিজিকে দায়ী করেছেন। ইসলামাবাদ এই শব্দবন্ধ ব্যবহার করে টিটিপি যোদ্ধাদের বোঝায়। ইসলামাবাদ এই শব্দ ব্যবহার করে টিটিপি যোদ্ধাদের বোঝায়, যাদের তারা আফগান ভূখণ্ড থেকে পরিচালিত বলে অভিযুক্ত করছে একাধিকবার। আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, দাবি রিসেপ তাইয়েপ এরদোগানের।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না দেওয়ায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিশেষ করে শিশু ও নারীদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন। দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ সামনে টেনে এরদোগান বলেন, এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগেন নারী ও শিশুরা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে নিহত শিশু 20,000-এরও বেশি। নিহতদের 2/3 নারী ও শিশু। এটি ভয়ানক সংখ্যা। এরদোগান আরও বলেন, ফিলিস্তিনি নারীদের উপর হওয়া এই হত্যাযজ্ঞকে সহ্য বা উপেক্ষা করা যায় না। ইসরায়েলের উপর যথেষ্ট চাপ আরোপ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে। এরদোগান উল্লেখ করেন, গাজায় আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করছে। সমস্যার সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরও দীর্ঘমেয়াদী করে তুলছে। গাজার নারীদের অবহেলা ছাড়াও পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা উপেক্ষা করে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 127 বেসামরিক নিহত। বছরখানেক আগে হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 127 জন বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে তারা এ হত্যাকাণ্ডগুলোর তদন্তের পাশাপাশি যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছে। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা দেখে যাচ্ছি, যাতে বেসামরিক নিহতদের পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে। বিস্তৃত তীব্র আক্রমণের সংখ্যাও বাড়ছে। মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল খাতিন ব্রিফিংয়ে এমনটাই বলছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই বাছাইয়ের পর 127 বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলছেন তিনি। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধি দল সমঝোতার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার কায়রোতে বৈঠক করছে। মিশরের রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মিশরীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ আল কাহেরা নিউজ জানায়, বৈঠকে মিশর ও তুরস্কের গোয়েন্দা প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এ চ্যানেলটির প্রতিবেদন অনুযায়ী প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনাও করেন। মিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্র 4 দেশেই 10 অক্টোবর 2 বছরের যুদ্ধের পর কার্যকর হওয়া গাজা চুক্তির মধ্যস্থতাকারী ও গ্যারান্টার হিসেবে কাজ করছে। কায়রোর এই বৈঠকের 2 দিন আগে একটি উচ্চ পর্যায়ের হামাস প্রতিনিধি দল মিশরীয় গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করে। এই ধাপের আলোচনায় রয়েছে হামাসকে নিরস্ত্রীকরণ, একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন এবং গাজা উপত্যকার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়। আল কাহেরা নিউজের মতে, মঙ্গলবারের এই বৈঠকে বাধা অতিক্রম ও লঙ্ঘন সীমিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে, যাতে যুদ্ধবিরতি টিকে থাকে। ইসরায়েল ও হামাস বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের গুলিতে 3 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্যস্থতাকারীরা মঙ্গলবার আরও বলেন, তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দ্বারা দক্ষিণ ইসরায়েলে স্থাপন করা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কেন্দ্র, সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার এর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছেন।